আজ স্বাধীনতার ৭৬ বছর অতিক্রম করেছে, কিন্তু আজও এই স্বাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের প্রয়োজন বোধ মনে হয় যদি তাদের মধ্যে কেউ আজও বেঁচে থাকতো, তাহলে হয়তো এই দুর্ভাগ্য ভারতের কথা ভাবতো সেই গরিব চাষিদের কথা যারা ভারতবর্ষকে শস্য শ্যামলায় দেখতে চায়, ভাবতো সেই মায়ের কথা যাদের ছেলে দুই একদিন পর পরই ট্রেন দুর্ঘটনায় মারা যায়, ভাবতো সেই ছেলের কথা যে তার পরিবারকে দুবেলা দুমুঠো খাওয়ানোর জন্য দেশ ছেড়ে বিদেশে গিয়ে পড়ে রয়, ভাবতো সেই শিশুর কথা যে অর্থের অভাবে এই দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে শিক্ষার গতিধারাকে থামিয়ে দেয়, সংগ্রাম করত সেই সরকারের বিরুদ্ধে যে সরকার শুধু অনুদানের কথা বলে, কর্মসংস্থানের কথা নয়। ভারত স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু যে ভাবনায় স্বাধীনতা সংগ্রামীরা ভারতকে স্বাধীন করতে চেয়েছিল, আসলে কি সেই অর্থে ভারত স্বাধীন হতে পেরেছে? আজ যদি সত্যি এই আলিপুর জেলের দেওয়ালগুলোর মুখ থাকতো, তাহলে হয়তো চেঁচিয়ে তারা বলতো সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা, যারা এই ভারতবর্ষকে বিদেশ শক্তির হাত থেকে স্বাধীন করার জন্য বারে বারে অত্যাচারিত হয়েছে, দিয়েছে এই জেলের ফাঁসি কাঠে বারে বারে প্রাণ। আজও এই আলিপুর জেলের দেওয়ালে কান পাতলে শোনা যায় সেই চিৎকারের আওয়াজ। তাহলে চলুন আপনাদেরও সেই সংগ্রামীদের অত্যাচারের কথা ও এই জেলের প্রতিটি জায়গা ঘুরিয়ে আনি। সে এক কঠিন সময়, সালটি ছিল 1906। সেই সময় যখনই ব্রিটিশ শাসন ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলার তথা ভারতবর্ষের বীর বীর সন্তানেরা, তাদের তখনই ঠাঁই হয়েছিল এই আলিপুর জেলের কালো কুঠিরে। এই আলিপুর জেল ৭৫ বছর স্বাধীনতার পরে পরিণত হয়েছে মিউজিয়ামে। যখন স্বাধীনতা সংগ্রামের চরম পর্যায়ে বিপ্লবীরা পৌঁছেছিল, ঠিক তখনই অত্যাচারী ইংরেজরা সেই বিপ্লবীদের দমন করার উদ্দেশ্যে এই জেলে এনে নির্মম অত্যাচার করত। শুধু কি অত্যাচার, সেই অত্যাচারের চরম পরিণতি ছিল এই আলিপুর জেলের ফাঁসির মঞ্চ। চলুন আগে সেই মঞ্চ দেখে আসি, যেখানে বীর সন্তানেরা হাসি মুখে ভারত মায়ের ধ্বনি দিতে দিতে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, 1930 সালের 8ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে 3 তরুণ বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশ ইংরেজদের চোখে ধুলো দিয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে, কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেন এবং ব্রিটিশ পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে। ঘটনাস্থলে গ্রেপ্তারি এড়াতে বাদল বসু পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, কিন্তু বিনয় ও দীনেশ নিজেদের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় বিনয় মারা যায় এবং পরে 1931 সালে 7ই জুলাই দীনেশ গুপ্তকে এই আলিপুর জেলে এনে ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চের পাশে অটোপসি রুমে। সেখানে মৃতদেহের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই দেহকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের হাতে। কিন্তু জানলে অবাক হবেন, দীনেশ গুপ্তের মৃতদেহকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। জেলের এক কোণায় তাকে দাহ করে তার অস্থি ফেলে দেওয়া হয় কোনো এক নর্দমায়। এই ফাঁসির মঞ্চের সরাসরি যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষের দোতলা থেকেই বন্দি কয়েদিদের দেখানো হতো সেই নির্মম ফাঁসির দৃশ্য, যাতে তাদের ভেতরে ভয় সঞ্চারিত করা যায়। এই সেলেই কিন্তু 3 স্বাধীনতা সংগ্রামী যারা ভারতের জন্য অনেক কিছুই করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এই 3 দেশপ্রেমীকে কিন্তু এই সেলেই আটকে রাখা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু মানতেন না ইংরেজদের কোনো আইন,
যে সবসময় চোখের ওপর চোখ রেখে লড়াই করে গেছে সেই অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে, তাকে আইন অমান্যের অপরাধে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই আলিপুর সেন্ট্রাল জেলেই বন্দি করে রাখা হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার প্রথম মেয়র ছিলেন তিনি। 1921 সালের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে অহিংসা অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই অহিংসা অসহযোগ আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তার অপরাধে তাকে এই আলিপুর সেন্ট্রাল জেলে এনে বন্দি করা হয়েছিল। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1930 সালের মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারতের পরমাভাগের বিরোধিতা করার অপরাধে। এই কক্ষের দোতলায় তো আপনারা 3 মহান ব্যক্তিত্বকে দেখলেন এবং নিচের তলায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি প্রতিমূর্তি। আইন অমান্য আন্দোলনের সময় তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বেআইনি ঘোষণা করা হয় এবং ডক্টর বিধানচন্দ্র রায় ও তার সঙ্গীরা এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী হন। এই আলিপুর জেলের প্রায় 2টো কক্ষ আপনাদের দেখালাম, এখনো কিন্তু অনেক কক্ষ বাকি রয়েছে। ফাঁসির মঞ্চ দেখালাম, তার সাথে দেখালাম বিশিষ্ট রাজনীতিবিদ তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নায়ক। সামনে আরও রয়েছে আরও অনেক প্রতিচ্ছবি, প্রতিমূর্তি এবং অনেক ইতিহাস রয়েছে। চলুন একে একে আরও কিছু দেখে নেওয়া যাক। এখন আমরা প্রবেশ করব নজরুল কক্ষে। ভেতরটা কিন্তু অসাধারণ সাজানো এবং চারিদিকটা খুব সুন্দর ছবি দিয়ে, বই দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি এবং তার কবিতার ওপর ফুটে উঠত বিদ্রোহের নানান ছাপ। স্বাধীনতার লড়াইটা কলমের জোরে লড়তে গিয়ে জেল খাটতে হয়েছিল কাজী নজরুল ইসলামকে। আগমনী সংখ্যায় সম্পাদকীয় হিসেবে প্রকাশিত হল কাজী নজরুল ইসলামের কবিতা আনন্দময়ী আগমনে। রাজদ্রোহে গ্রেপ্তার হলেন আমাদের সবার প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই বিল্ডিংয়ের ভেতরে আমরা এবার দেখব বন্দীদের জীবন চর্চা। এখানে যে সমস্ত বন্দীরা বন্দী হয়ে থাকতেন তাদের ওপরে ইংরেজ শাসকদের যা অত্যাচার তা সমস্তটা এখানে সুন্দরভাবে মূর্তির ওপরে প্রতিস্থাপন করেছে। জেলের ভেতরেই সমস্ত কিছুই কিন্তু করানো হতো। দাড়ি কামানো থেকে শুরু করে রান্না, খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছুই কিন্তু এই সমস্ত বন্দি কয়েদিদের দিয়ে করা হতো। এবং এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অত্যাচারও করা হতো। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত। এবারে আপনাদের নিয়ে যাব নেহেরু কক্ষে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7 মে টানা 80 দিন এই কক্ষে বন্দী ছিলেন। এবার আমরা ঢুকবো পুলিশ মিউজিয়ামে। এই পুলিশ মিউজিয়ামের ভেতরে রয়েছে নানান ধরনের বন্দুক, পিস্তল, বোমা এবং নানান ধরনের ধারালো অস্ত্র, যেগুলো দিয়ে স্বাধীনতা সংগ্রামের সেই বিপ্লবীরা চড়াও হয়েছিল অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে, দমন করেছিল সেই সমস্ত ইংরেজদের যারা দিনের পর দিন সাধারণ মানুষের ওপর অত্যাচার করে গেছে। এই পুলিশ মিউজিয়ামে কিন্তু প্রত্যেকটি কক্ষেই রয়েছে নানান ধরনের পিস্তল, বন্দুক এবং তরোয়ার। ইতিহাসের বিভিন্ন সংঘর্ষ, বিভিন্ন ষড়যন্ত্র স্বাধীনতা সংগ্রামীদের তরফ থেকে যেগুলো করা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তার অনেক ইতিহাস কিন্তু আপনারা এই মিউজিয়ামে আসলে জানতে পারবেন এবং দেখতে পারবেন। এখন আপনাদের দেখাবো আর্ট গ্যালারি। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকে গিয়েই আর্ট গ্যালারি এবং তার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা চলে গেলেই হসপিটাল।
এই আর্ট গ্যালারির ভেতরে প্রবেশ করলে ডান দিকে ও বাদিকে এই ধরনের বিশিষ্ট চিত্রশিল্পীদের হাতে আঁকা স্বাধীনতা সংগ্রামীদের চিত্র এবং আরো অনেক কিছু দেখতে পাবেন। এবং এর পরের যে কক্ষ, ছোট থেকে বড় সবার ভালো লাগার একটি ভিজুয়াল রুম দেখতে পাবেন, যেখানে এই জেলের কিছু ইতিহাসের দৃশ্য তুলে ধরা হয়েছে। হাতে যদি সময় থাকে খানিকক্ষণ এখানে বসে এই জেলের ইতিহাস জেনে নিতে পারেন। এবং এই আর্ট গ্যালারি থেকে বেরিয়ে বাদিকে টানা বারান্দায় রয়েছে পুরনো সব খুচরো পয়সা বা কয়েনের কিছু অনুরূপ কয়েন। এগুলো সাইজে অনেকটাই বড়, প্রদর্শনী করানোর জন্যই। এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তরফ থেকে যে দুর্গা প্রতিমা বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছে, তারও রয়েছে একটি অনুরূপ মডেল। এই আর্ট গ্যালারির বাইরে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যে সমস্ত নারী দেশপ্রেমীরা ছিলেন তাদের প্রতিমূর্তি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা মহিলা বিপ্লবীদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য এই নারী শক্তির নিরলস সংগ্রাম ও পরপর ব্রিটিশ শাসকদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো ভারতের ইতিহাসে চিরকাল স্বর্ণ উজ্জ্বল হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর্ট গ্যালারি শেষ করলেই আপনারা হসপিটালে পৌঁছে যাবেন। তো এখন আমরা হসপিটালে প্রবেশ করব। হসপিটালের ভেতরে একটি গ্যালারি করা হয়েছে এবং সেই গ্যালারিতে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রাপ্ত যত অ্যাওয়ার্ড, সেই সমস্ত অ্যাওয়ার্ড কিন্তু ওই গ্যালারিতে রাখা রয়েছে। বিপ্লবী দীনেশ গুপ্তের যে ব্যবহৃত পিস্তল, সেই পিস্তলের অনুকরণেই কিন্তু এটিকে করা হয়েছে। হসপিটালের দোতলায় উঠেই এখানে 3টি কক্ষ রয়েছে। ভারতের মুক্তি সংগ্রামে বাংলার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। আপনারা চাইলে সময় নিয়ে প্রত্যেকটা পর্ব অর্থাৎ প্রত্যেকটা রুমে ভিজিট করে সমস্তটা দেখে নিতে পারবেন। বিদ্রোহী কবি নজরুলের পরে আমরা এবার খোঁজ পেলাম ঋষি অরবিন্দ ঘোষের প্রতিমূর্তি এবং তার কক্ষ। এই কক্ষটিও খুব সুন্দর কিন্তু সাজানো আছে। আলিপুর জেলের এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারকে এইভাবে পরিকল্পনা করে বানানো হয়েছে যেন এটি পুরো জেল যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের মাঝখানে রয়েছে এবং এইখান থেকে কিন্তু সমস্ত সেলে পরিদর্শন করত ব্রিটিশ শাসিত শাসকেরা। এখন যে কক্ষটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই আলিপুর জেলের ভেতরে থাকা তাঁতকল, যেখানে কয়েদিদের খুব পরিশ্রম করানো হতো এবং বিনা পুঁজিতে তাদেরকে দিয়ে জোর করে খাটানো হতো। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদেখালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মুলি মুখে ফোটালো ভাষা, যারা
জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা। তো আজকে আপনাদের সমস্তটা দেখানোর চেষ্টা করলাম এই আলিপুর মিউজিয়াম, যেটা একসময় নাম ছিল আলিপুর সেন্ট্রাল জেল। তো সমস্ত আলিপুর মিউজিয়াম আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে এই ধরনের যখনই আমরা নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।